আজকে সুর পাল্টে গেছে, ওদের এই স্ট্র্যাটেজি, এদের সুর আরও পাল্টাবে। শুধুমাত্র আজ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ যদি আমাদের গণতান্ত্রিক সংগ্রাম এবং সার্বভৌমত্বের সংগ্রাম, বাস্তবে এখন আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবে তারা মানুষের এই অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিতে যে পুরো দেশকে তারা ভয়াবহ বিপর্যয়ের দিকে আজকে তারা নিক্ষেপ করেছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্র আন্দোলনের দিনগুলির কথা। 60-এর দশকের মধ্যভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রতিভাবান একজন তরুণ বিপ্লবী কবির আবির্ভাব হয়েছিল। তিনি আমাদের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন। তার নাম বুলবুল খান মাহবুব। সম্ভবত আজকের প্রধান অতিথি মির্জা আলমগীর তার সমসাময়িক বা একই সহপাঠী ছিলেন। তার একটা কবিতার লাইন শুধুমাত্র আমি উদ্ধৃত করতে চাই। তার সেই কবিতায় তিনি বলেছিলেন, হে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, একমাত্র সত্য নয় যেন। বাস্তবিকই হতাশার কোনো স্থান নেই। আজকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, তা খুব সঙ্গত কারণেই প্রতিটি রাজনৈতিক কর্মীর হৃদয় ভেঙে দেয়। কিন্তু আমি বলতে চাই যে আজকের বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ কোনো একক ঘটনা নয়। আঞ্চলিকভাবে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আজ এককভাবে গণতন্ত্র একটি দেশে ফ্লারিশ করতে পারে না, বিকশিত হতে পারে না। বাংলাদেশে আরো বেশি পারে না, কারণ বাংলাদেশের ওই গণতান্ত্রিক চর্চা সুযোগটুকু পর্যন্ত নেই। তথাকথিত নিরাপত্তার নামে সর্বগ্রাসী প্রতিবেশী এখানকার গণতন্ত্রকে গ্রাস করে তাদের একটা পাপেট গভর্নমেন্ট, একটা পদলোহী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত 4 জুনের ভারতের লোকসভা নির্বাচনের দিকে। আপনারা তাকিয়ে দেখেন, মহাপরাক্রমশালী মোদী সরকারের শোচনীয় পরাজয়। সরকার যদিও তারা গঠন করেছে, কিন্তু মনে রাখতে হবে ইট ইজ এ উইকার গভর্নমেন্ট। এটা দুর্বলতম একটা সরকার অতীতের সরকারের চাইতে। কাজী আগের মতো সেই ছড়ি ঘোরানো, বাহাদুরি করা, প্রতিবেশী রাষ্ট্রগুলির উপরে খবরদারি করার ক্ষমতা বহুলাংশে আজ বিলুপ্ত হয়ে গেছে ভারতীয় শাসক গোষ্ঠী। যে মোদি নির্বাচনের আগে সংবিধান পরিবর্তন করার হুমকি দিয়েছিল, পরশুদিন টেলিভিশনে যখন তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলাম, সেখানে সংবিধানে মাথা ঠুকে অন্তত 50 বার সংবিধানে মাথা ঠুকে তিনি বলেছেন, এই সংবিধানকে রক্ষা করার জন্য আমি জীবন বিসর্জন দেব। আজকে সুর পাল্টে গেছে, ওদের এই স্ট্র্যাটেজি, এদের সুর আরও পাল্টাবে। শুধুমাত্র আজ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ যদি আমাদের গণতান্ত্রিক সংগ্রাম এবং সার্বভৌমত্বের সংগ্রাম, এখানে কয়েকজন বক্তা চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশের আজকের গণতন্ত্রের সংগ্রাম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আমাদের সার্বভৌমত্বর সংগ্রামের সাথে এক এবং অভিন্ন হয়ে গেছে। তাদেরই কথার পুনরাবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে বাংলাদেশের
আগামী দিনের সংগ্রাম ইনশাল্লাহ জয়যুক্ত হবেই। এবং ওই দাঁত খিঁচানো পররাষ্ট্রনীতি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বহুলাংশে দুর্বল হয়ে গেছে। আগামী সংগ্রামে আমরা জয়যুক্ত হবই ইনশাল্লাহ। বাস্তবে এখন আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবে তারা মানুষের এই অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিতে যে পুরো দেশকে তারা ভয়াবহ বিপর্যয়ের দিকে আজকে তারা নিক্ষেপ করেছে। বাংলাদেশে একটা গভীর রাজনৈতিক দুর্যোগের মুখোমুখি। সেই দুর্যোগের একটা নমুনা ইতিমধ্যে আপনারা জানেন। সরকার নিজেরাই সাক্ষ্য দিচ্ছে দেশের মানুষের ভোটে তারা ক্ষমতায় আসেননি। ভারতের সাহায্যের কারণের জন্য তারা 7ই জানুয়ারি দামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু ভারতের খবর তো ভালো কোনো খবর আসছে না। শুনেছেন 4 জুন ভারতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে রাজনীতি, রাম রাজত্ব প্রতিষ্ঠার রাজনীতি, সেখানে মানুষ গ্রহণ করে। ভারতের সংবিধানে বহুত্ববাদী কাঠামো পরিবর্তনের তাদের যে নীলনকশা ছিল, মানুষ সেটাকে গ্রহণ করে। এবং তার চরম হিন্দুত্ববাদী মুসলমান বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, ভারতের মানুষ সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। বাস্তবে 2-3টে দলের সমর্থনের উপরে নরেন্দ্র মোদীর রাজনীতির ভাগ্যটা এখন ঝুলছে। এখন এই সরকার, আমি একটু পরিষ্কার করে বলতে চাই, নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন যেমন ভারতের মানুষ গ্রহণ করেনি, বাংলাদেশে আওয়ামী লীগ সকল বিরোধী দলকে তাদের মতামত উপেক্ষা করে ভোটের অধিকার হরণ করে তারা এখানে যে দখলদারিত্বে তারা যে রাজনীতিটা করতে চান, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সেটাকে প্রত্যাখ্যান করেছে, মানুষ সেটাকে বর্জন করেছে। 7ই জানুয়ারি বিরোধী দলগুলোর ডাকে নির্বাচন প্রত্যাখ্যান এবং বর্জনের মধ্য দিয়ে মানুষ এই সরকার তাদের বিরুদ্ধে মানুষ যে একটা গণ অনাস্থা জানিয়েছে, বিরোধী দলের কাজ হচ্ছে সেই গণ অনাস্থাকে রাজপথে যে বার্তা কর্মসূচি দিয়ে সেই মানুষের গণ অনাস্থার বহিঃপ্রকাশ ঘটানো। আমি বিশ্বাস করি সরকার এত চেষ্টা করার পরও 90-এর পরে এবারই প্রথম বিরোধী দলের এত বড় কোটা তৈরি হয়েছে এবং 90-95% মানুষ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা দামি নির্বাচনে অংশ নিয়েছেন তারা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় পার্টিও সাক্ষ্য দিচ্ছেন 7ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। তার অর্থ কি? একটা জবরদস্তি করে গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে তারা বাস্তবে ক্ষমতায় আছেন। যেটা বলে শেষ করব, একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা রাম রাজত্ব বাংলাদেশে চলছে। এখানে যদি কোনো গণতান্ত্রিক শাসন থাকে, জবাবদিহিতামূলক শাসন থাকে, তাহলে বেনজির বা আজিজের মতন লোক এখানে তৈরি হওয়া সম্ভব না। এখানে সালমান রহমান অথবা এস আলমদের মতন 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন 10-15-20টা পরিবার যেভাবে দেশ তার যাতে অর্থনৈতিক কাজকে জিম্মি করে ফেলেছে, তাহলে সেই ব্যবস্থা কায়েম করা যায় না। এই কারণের জন্য বাংলাদেশের বাস্তবে কোনো রাজনৈতিক সরকার নেই, একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে আজকে তারা ধ্বংস করে ফেলেছে। আমি যেটা বলে শেষ করি, এর বিরুদ্ধে আমাদের যে গণঐক্যটা গড়ে উঠেছে, সেই গণঐক্যটাকে রাজপথে কর্মসূচি আকারে আগামী দিনে আমরা আমাদের সমস্যাটা বাড়াবো, আমাদের বোঝাপড়া বাড়াবো। 31 দফা আমাদের আসলীয় লক্ষ্য। তার পাশাপাশি যে ব্যবস্থা শেখ হাসিনার মতন দলকে, আওয়ামী লীগকে একটা ফ্যাসিবাদী দলে পরিণত করে, যে ব্যবস্থা বেনজির আজিজকে জন্ম দেয়, যে ব্যবস্থা একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদের জন্ম দেয়, সেই সাংবিধানিক কাঠামো থেকে শুরু করে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতন্ত্রের রূপান্তরের যে লড়াই, সংস্কারের যে লড়াইটা আগামী দিনগুলোতে কেন্দ্রীয় গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল আমাদের মধ্যে ন্যূনতম যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার ভিত্তিতে আমরা নতুন স্বপ্ন আমরা তৈরি করতে চাই, নতুন সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি করতে চাই। সেই লড়াই আমরা আগামী দিনগুলোতে আমরা আরো সংহতি, আরো বোঝাপড়া বাড়িয়ে আমরা দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে রক্ষা করবো। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা।
changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।